ভোটে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। আপিল বুথ পরিদর্শন করে জানালেন সিইসি। প্রয়োজনে প্রশাসনের রদবদল করতে পারবে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। নির্বাচন বানচালে ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র চলছে, অভিযোগ সালাউদ্দিনের। গণ অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানাতেই উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান। অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। তার জন্যই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই। আগে থেকে ওত পেতেছিল মুসাব্বিরের ঘাতকরা। ফুটেজ দেখে দুজনকে শনাক্ত। বিচার চায় পরিবার। শনিবার স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। দাবি মানার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করল এলপি গ্যাস ডিলাররা। দোকান বন্ধ থাকায় দিনভর বিপাকে সাধারণ মানুষ। টাইম মতো গ্যাস পাইতেছি না, গ্যাস শেষ হয়ে যাওয়ার পর দোকানে যাই, গ্যাস নাই। সকাল থেকে গ্যাসের দোকান যতগুলো আছে খুঁজতেছি, কোনো দোকানে গ্যাস পাচ্ছি না। কয়েকটা দোকানে এলাকা ঘুরিয়েছি আমি, এখন গ্যাস পাই না। আমাদের হোটেল বন্ধ হয়ে যেতেই আছে। মার্কিন ভিসা বন্ড তালিকায় নাম ওঠায় অন্যান্য দেশেও জটিলতায় পড়তে পারে বাংলাদেশিরা। কিছুই করার নেই সরকারের। পলিসিগত দায়িত্ব যদি কারো থাকে, সেটা হলো পূর্ববর্তী সব সরকার আছে, সেটাকে আমরা পরিবর্তন করতে পারিনি, পরিবর্তন করা সম্ভব না। কারণ মানুষের এই নড়াচড়া বন্ধ করার সাধ্য এই সরকারের নাই। ভেনেজুয়েলার প্রশাসনে সন্দেহের আবহ। অনার গার্ডের প্রধান বরখাস্ত। জ্বালানি খাতে বিদেশি অংশীদারিত্বের কথা বললেন রদ্রিগেজ। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলাম। মনোনয়নপত্র বাছাইয়ে ইনসাফ পাবেন আপিলকারীরা, জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। এছাড়া নিশ্চিত করা হবে সুষ্ঠু ভোটের পরিবেশ। পরে বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ শেষে ইইউ প্রতিনিধি দল জানায় নির্বাচন প্রক্রিয়ায় নজর রাখবে ইইউ। এর আগে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ বলেন, বর্তমান মাঠ প্রশাসন দিয়েই সুষ্ঠু ভোট সম্ভব। চাইলে রদবদল করতে পারে ইসি। নির্বাচন কমিশনে চতুর্থ দিনের মতো চলে আপিল আবেদন। বৃহস্পতিবার সকাল থেকেই নির্বাচন ভবন প্রাঙ্গণে ছিল কর্মকর্তাদের ব্যস্ততা। এ সময় আপিল বুথ পরিদর্শন করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। জানান, রিটার্নিং কর্মকর্তা যে সিদ্ধান্তই দিক, ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবে। পরে বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ইইউর 4 সদস্যের প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে কথা বলেন ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান পর্যবেক্ষক। জানান, নিরপেক্ষ অবস্থান থেকে পর্যবেক্ষণ করা হবে নির্বাচন। We are really here to observe in a non-partisan way how this electoral process is being conducted, because Bangladesh is really a very important partner for the European Union. এর আগে দুপুরে সচিবালয়ে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান মাঠ প্রশাসনই যথেষ্ট বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন যদি কনভিন্সড হয়, তারা যদি মনে করেন যে রদবদল প্রয়োজন, তাহলে তারা বলবেন, তখন আমরা সেটা বিবেচনা করব, সেইভাবে ব্যবস্থা নেব। সেটা আমরা অনার করার চেষ্টা করব, তারা কনভিন্সড হোক আগে। ইসিতে সকাল থেকেই আপিল আবেদনের চতুর্থ দিনে ছিল সংক্ষুব্ধ প্রার্থীদের ভিড়। কমিশনের ভূমিকা নিয়ে বিভিন্ন অভিযোগও ছিল তাদের কণ্ঠে। এই বৈষম্যের জন্য 5 আগস্ট ঘটলো, সেই বৈষম্য কন্টিনিউ করছে, এটা থাকা উচিত ছিল না। টাইম দেন, আমি আয়কর অফিস থেকে উঠায় নিয়ে এসে আবার আপনাকে দিচ্ছি, কিন্তু ওনারা টাইম দিল না। মনোনয়নপত্র জমা না দিয়েও কেউ আসেন অভিযোগ জানাতে। হিরো আলমের নাম শুনে যখন 5টা অতিক্রম হয়ে গেল, 5টা 2 মিনিট বাজে, তখন গেট লেগে দিচ্ছে। গেট লেগে দিয়ে অজুহাত দেখাচ্ছে টাইমটা ওভার হয়েছে। আদৌ আমি টাইমটা ওভার করে যাইনি, আমি আগে গিয়েছিলাম। নির্বাচন কমিশন যেন দায়হীন, তারা চাচ্ছে যে অথচ এই সিডি অকার্যকর হওয়ার জন্য তাদের এই দায় নিতে হয়। চতুর্থ দিনে 100-র বেশি আপিল গ্রহণ করেছে ইসি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মনে করে বিএনপি।
দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, মুসাব্বির হত্যাকাণ্ডের মতো বিচ্ছিন্ন ঘটনা নির্বাচন আয়োজনে প্রভাব ফেলবে না। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি জানান, অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানাতেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর করবেন। বুধবার রাতে রাজধানীতে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শঙ্কা জানান, পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন বানচাল ও দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। তবে এমন ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে না বলেও মনে করেন সালাউদ্দিন। বলেন, সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। এদেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারাবদ্ধ, গণতন্ত্রে তারা ফিরবেই এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি, সারা জাতি অপেক্ষমান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির এই নেতা। বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কারো অভিযোগ থাকলে ইসিকে জানাতে পারে। অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। তার জন্যই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই। এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি এবং সবাইকে অনুরোধ করব যেন 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের মর্যাদাকে আমরা প্রশ্নবিদ্ধ না করি। ভোটের লড়াইয়ে প্রার্থী চূড়ান্ত হলেও কিছু আসনে রয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থী। অথচ দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সাথে সমঝোতা হয়েছে এসব এলাকায়। তবে আলোচনার মাধ্যমে সংকট সমাধানে আশাবাদী দলটি। আমরা অনেককেই, আমাদের অনেক যোগ্য প্রার্থীকে আমরা বলতে গেলে বঞ্চিত করেছি। সুতরাং তাদের মনোব্যথা আছে, তাদেরকে আমরা কিছু কিছু ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, আর কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে আমরা বুঝিয়ে শান্ত করার চেষ্টা করব। আশা করি সেটা মীমাংসা হবে। নির্বাচনী বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যের উপর জোর দেন বিএনপির এই নেতা। তার মতে, শেষ পর্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। রাজনৈতিক দলগুলোর আন্তরিকতায় আমরা সেই নির্বাচনের বৈতরণী খুব সহজভাবে পার করতে পারব। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। শুটাররা আগে থেকে ওত পেতেছিল। সুযোগ বুঝে স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বিরকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায় তারা। সন্দেহভাজন দুজনকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। কারওয়ানবাজারে চাঁদা তোলা নিয়ে কারোর সাথে দ্বন্দ্ব ছিল এমন তথ্যের উপর হত্যার মোটিভ কিনা এ নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। তেজগাঁও তেস্তুরি বাজার এলাকায় আহসানুল্লাহ গলি থেকে দৌড়ে পালাচ্ছে দুই যুবক। তারা অস্ত্রধারী। সন্দেহভাজন এরাই মোসাব্বিরকে এলোপাতাড়ি গুলি করে। সিসি ফুটেজে দেখা যায় সন্দেহভাজন দুজন ঘটনার পরপরই এই যে তেস্তুরি বাজারের গলি, এই গলি দিয়ে তারা বেরিয়ে যায়। একজন যায় কারণ বাজারের ওই পাশটায়, আরেকজনকে দেখা যায় যে ফার্ম গেটের এই দিকটাতে পালাতে। পুলিশের ধারণা এই দুজনই মোসাব্বিরকে হত্যা করেছে। সিসি ফুটেজে যাদের দেখা যাচ্ছে তারা নাকি সেদিন বিকেল থেকে ওই গলিতেই ঘোরাফেরা করছিল বলে জানায় এলাকাবাসী। আমরা দুপুর থেকে দেখছি যে এরকম ছিল, তো আবার কিছুক্ষণ পরে দিয়ে হঠাৎ নাই। আবার ওরা হয়তো বিভিন্ন কালক্ষেপণ করতে চাইছিল, যে বা লোকেশনটা বুঝতে চাইছিল যে কোন সময় থাকা উচিত। ওরা কি দুপুর থেকে এই গলিতে ওদের? হ্যাঁ, বারবার ওরা গেছে আসছে, এরকমই মনে হয়েছিল। মানে এখানেই বসা ছিল। মোসাব্বির ভাই ফোনে কথা বলতেছে এই গলিতে আসার পরে, তো পিছ থেকে একটা বাইক আসছিল, ফার্স্টে একটা গুলি করছে। মোসাব্বির ভাইয়ের শরীরে লাগে না, তো এগুলিতে ঢুকছে বাঁচার জন্য ঢুকছে, তো এগুলিতে আর যাইতে পারে না। পরে এগুলি থেকে বের হয়ে মানে মেন রাস্তা দিয়ে দৌড় দিব, সেকেন্ডের ভিতরে বাইক আই পড়ছে, মানে এই সামনে দিয়ে আসার পরে বাইকটা থামানোর সাথে সাথে 4টা গুলি করছে বুকে। স্থানীয়রা বলছেন, মোসাব্বিরের সঙ্গে কারওয়ান বাজারের এক যুবদল নেতার সাথে দ্বন্দ্ব ছিল। কারো মতে নিজ এলাকায় প্রভাব বিস্তারও হতে পারে কারণ। পাশের গেটের সামনে দৌড় দেয়, হঠাৎ করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে অনেকে আইসে দৌড়াদৌড়ি করে পরে একটা ভ্যানে করে নিয়ে গেছে হসপিটালে। হত্যার ঘটনায় মামলা করেছে পরিবার। আসামি অজ্ঞাত 5 জন। পুলিশ জানায়, অন্ধকার গলিতে আগে থেকে ওত পেতেছিল অস্ত্রধারীরা। সিসি ফুটেজে 2 জনকে দেখা গেছে। খুনের মোটিভ চাঁদাবাজি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা মানে বলার মতো অবস্থায় এখনো আসি নাই। তবে আপনি যেটি বললেন
সেই ইস্যুটি নিয়েও আমরা আগাচ্ছি। সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণে 2 জনকে দেখতে পেয়েছি, ফাইন্ড আউট করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এছাড়াও লোকাল সোর্সের মাধ্যমে আমরা কোন অবস্থার প্রেক্ষিতে ঘটনাটি ঘটেছে এই বিষয়টি খুঁজে বের করার চেষ্টা আমাদের চলমান। এই ঘটনার অন্যতম চাক্ষুষ সাক্ষী কারওয়ান বাজার ভ্যান চালক সমিতির সাধারণ সম্পাদক সুফিয়ান ব্যাপারী ওরফে মাসুদ। সে নিজেও গুলিবিদ্ধ হয়ে এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তার বক্তব্য পাওয়া গেলে হত্যাকারীদের শনাক্ত করা সহ হত্যার মোটিভ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন বলে আশা করছে পুলিশ। মোসাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আজিজুর রহমান মুসাব্বির হত্যার ঘটনায় শনিবার সারাদিন বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে স্বেচ্ছাসেবক দল। দুপুরে নয়াপল্টনে তার জানাজায় অংশ নিয়ে একথা জানান দলীয় নেতারা। পরিবারের দাবি, প্রায় মৃত্যুশঙ্কার কথা জানাতেন মুসাব্বির। পরিকল্পিত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেন তারা। সকালে আজিজুর রহমান মুসাব্বিরের মরদেহ নেওয়া হয় ঢাকা মেডিকেলের মর্গে। সেখানেই সম্পন্ন হয় ময়নাতদন্ত। মর্গের বাইরে মুসাব্বিরের স্ত্রী সাংবাদিকদের জানান, যে কোনো সময় মেরে ফেলা হতে পারে এমন আশঙ্কার কথা প্রায়ই বলতেন মুসাব্বির। হত্যাকাণ্ডের বিচার দাবি করে তিনি বলেন, সুষ্ঠু তদন্ত না হলে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাবে। প্রায় সময় বলতো যে আমার তো অনেক শত্রু হয়ে গেছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলবে, তোমরা জানতেও পারবে না, হুট করে দেখবে একদিন আমাকে মেরে ফেলছে। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী ওনারা জরুরি পদক্ষেপ নেবেন। আর এই ঘটনা তো ঘটতেই আছে, আগেও ঘটছে, এখনও ঘটতেছে, ইন ফিউচারেও হয়তো বা হবে। তো এগুলো আর সুষ্ঠু তদন্ত না হলে আমার মতো অনেক ফ্যামিলি এরকম হয়ে যাবে। তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীদের জোরালো দাবি, সিসিটিভি ফুটেজ দেখে আইন শৃঙ্খলা বাহিনী যেন দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। আজিজুর রহমান মুসাব্বির এই ফ্যাসিস্ট সরকারে বিতরণ করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আজকে যখন ফ্যাসিস্ট চলে গেল, আমরা আমাদের ভাইকে হারালাম। এই ধরনের হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই। এই ধরনের হত্যাকাণ্ড যাতে আমার এই বাংলাদেশের প্রিয় মাতৃভূমিতে না হয়, আমি সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান করছি। ময়নাতদন্ত শেষে আজিজুর রহমান মুসাব্বিরের মরদেহ নেওয়া হয় রাজধানীর নয়াপল্টনে। সেখানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ জোহর হয় জানাজা। স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়, খুনিদের গ্রেফতারের দাবিতে শনিবার সারাদিন হবে বিক্ষোভ মিছিল। দ্রুততম সময়ে আসামিদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান তারা। আগামী শনিবার দিন ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের সকল মহানগরী এবং সকল জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী। ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা 4 আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির নাম দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। এর ফলে তিনি ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে ঋণ খেলাপির তালিকায় কুমিল্লা 4 আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির নাম স্থগিত করেন হাইকোর্ট। কুমিল্লা 4 আসনে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী। গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গোডাউনে লাগা আগুন এখনও জ্বলছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। এ বিষয়ে আরও জানার চেষ্টা করব। সহকর্মী পলাশ প্রধান সেখানে আপডেটগুলো রাখছেন। পলাশ, জানাবেন আগুনের তীব্রতা কেমন দেখছেন? আমরা দেখতে পাচ্ছি পেছন থেকে ভয়াবহ আগুনের চিত্র দেখতে পাচ্ছি। হতাহতের কোনো ঘটনা কি ঘটেছে কিনা? আসলে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী যদি বলি, সেক্ষেত্রে বলবো প্রায় 3.5 ঘন্টা অতিবাহিত হয়েছে। নিয়ন্ত্রণের যে বিষয়টি সেটি আসলে অনেকটাই সময় লাগবে। সেটি কিছুক্ষণ আগে আমাদের ফায়ার সার্ভিসকে জানিয়েছে, ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছে। তবে আনুষ্ঠানিকতা কিছুক্ষণ পরে আমাদেরকে ব্রিফ করবে, এটি রয়েছে। তবে আগুনের মাত্রা এত পরিমাণে যে আসলে এটি নিয়ন্ত্রণ করতে খুব অনেকটাই ব্যাগ পেতে হচ্ছে। তবে এখানে বাতাস থাকার কারণে মূলত সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। তবে এখানে পানির বিভিন্ন সোর্স পেয়েছে, পাশে কয়েকটি কলকারখানা সহ এখানে পাশেই ফায়ার সার্ভিসের একটি সেন্টার রয়েছে, সেখান থেকেও তারা পানির সোর্স পেয়েছে, যে কারণে আসলে তারা অনেকটাই সহজে কাজ করছে। তবে এখন পর্যন্ত কয়েকটি ঘর পুড়ে আসলে ছাই হয়েছে। এখানে তারা যে জুট রয়েছে সেই জুটটি আসলে বিভিন্ন প্রক্রিয়া করে তারা সুতা তৈরি করে
দেশ বিদেশে আসলে পাঠাতো, এমনটাই কিন্তু জানিয়েছে। এখানে শতাধিক এরকম জুট গোডাউন রয়েছে, সেখানে যেন আসলে না ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে আমরা জেনেছি যে 6টি একটি মোট 7টি ইউনিট আসলে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। তবে এখানকার স্থানীয়রা এবং যারা দোকানিরা রয়েছে তারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তারা বলছে যে কয়েক কোটি টাকার মাল আসলে পুড়ে গেছে, এখান থেকে কিছু আসলে নিতে পারেনি। এখানে কিছুক্ষণ আগে এক দোকানের সাথে কথা বলছিলাম, তার ঘরের থাকা যে আসলে তালিক খাতা যেটি ছিল সেটি আসলে বের করতে পারে নাই, এমনটাই আসলে কান্না সুরে আসলে আমাদেরকে জানিয়েছিল। অর্থাৎ ফায়ার সার্ভিস বলছে যে ঘণ্টাখানেক সময় লাগার সম্ভাবনা রয়েছে, তারা যেন আগুনটা যেন না বাড়ার সম্ভাবনা, অর্থাৎ একাধিক ঘরে যেন আসলে আগুন না যেতে পারে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আগুনের যে লেলিহাটি আসলে যে তীব্রতা সেটি দেখে বোঝা যায় যে এটি নিয়ন্ত্রণ করতে অনেকটাই কষ্ট হবে। আমরা ফায়ার সার্ভিসের কর্মীর সাথে কথা বলছি, তারা বলছে যে আগুন যেন অন্য গোডাউনে যেন আর না বাড়তে পারে সেই বিষয়ে তারা যেভাবে আসলে চেষ্টা চালিয়েছে সেটি কিন্তু আমরা কিছুক্ষণ আগে জানিয়েছিলাম। তবে সেটা যদি বলি যে এই আগুনের ঘটনা কিন্তু আমরা কিন্তু প্রায় সময় দেখি বিভিন্ন জায়গায় আসলে এই ধরনের আগুনগুলি লেগে থাকে, অর্থাৎ প্রত্যেকটি দোকানে কিন্তু আমরা তাদের যে পূর্বে যে প্রস্তুতি ফায়ার সেফটি সেটি আসলে কোনো গোডাউনে আসলে দেখি নেই, যে কারণে প্রায় সময় অগ্নিকাণ্ডের ঘটনা আমরা গাজীপুরে এই দৃশ্য দেখতে হয়। পলাশ, অনেক ধন্যবাদ আপনাকে। 34 বছর পর অত্যাবশ্যকীয় ওষুধের নতুন তালিকা প্রকাশ করল সরকার। এতে আছে বহু ব্যবহৃত 295টি ওষুধ। এসব ওষুধের দাম নির্ধারণ করবে সরকার, পাওয়া যাবে সর্বনিম্ন দামে। উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্ত জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। ফরেন সার্ভিস একাডেমির এই সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সুপ্রিম কোর্ট ও সচিবালয়ে সংশোধন চূড়ান্ত অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়েছে। দেশে জেনেরিক ড্রাগ বা ওষুধের সংখ্যা 1800। এগুলোর মূল্য নির্ধারণে বড় ভূমিকা থাকে বেসরকারি ওষুধ কোম্পানির। তবে বহু ব্যবহৃত ওষুধের দাম নির্ধারণ করে থাকে সরকার। সবশেষ 1992 সালে এসব ওষুধের তালিকা করে সরকার। উদ্দেশ্য, এসব ওষুধ যেন কম টাকায় কিনতে পারে রোগীরা। দীর্ঘদিনের উদ্যোগ থাকলেও অবশেষে সেই তালিকা সংশোধন করল অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংশোধিত তালিকায় যুক্ত হলো নতুন 136টি ওষুধ। বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সাইদুর রহমান জানান, কোম্পানি নয়, এসব ওষুধের মূল্য ঠিক করে দেবে সরকার। এবারের অত্যাবশ্যক ওষুধ গত তালিকার চাইতে এবারে 135টি ওষুধ, 36টি ওষুধ অন্তর্ভুক্ত হয়েছে নতুনভাবে এবারে তালিকায়। এবং মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই তালিকায় অন্তর্ভুক্ত ওষুধগুলোর ক্ষেত্রে আসলে এটা সরকার কর্তৃক একটি নির্ধারিত মূল্যে ওষুধগুলো বিক্রি করতে হবে এবং এই নির্ধারিত মূল্যের বাইরে যারা আছেন তাদেরকে এই মূল্যে পর্যায়ক্রমে আসতে হবে। যারা উপরে আছেন তাদেরকেও নেমে আসতে হবে, যারা নিচ থেকে যাবেন তারা ইচ্ছা করলে উপরে উঠতে পারেন অথবা থাকবেন না। সাইদুর রহমান আরও জানান, শুধু অত্যাবশ্যকীয় নয়, আরও 1100 ঔষধের যৌক্তিক মূল্য নির্ধারণেও কাজ করছে সরকার। বাংলাদেশের স্বাস্থ্য খাতে মানুষের ব্যয়ের 2/3 আসলে ওষুধ খাতে ব্যয় করেন এবং এই আউট অফ পকেট মানুষের ব্যক্তিগত খাত থেকে ব্যয় করা অর্থ এই ওষুধ খাতে ব্যয় হয়। এটা কমানোর জন্য পৃথিবীতে বিভিন্ন রকমের মডেল কাজ করে। বাংলাদেশে যেহেতু এই ধরনের কোনো ইন্স্যুরেন্স অথবা এই ধরনের বেনিফিট স্কিম নেই, এই অবস্থায় বাংলাদেশকে আসলে এই ওষুধের উপরে মূল্য নির্ধারণের একটা রাষ্ট্রীয় ইন্টারভেনশন ছাড়া আসলে এটা মানুষের জন্য অ্যাফোর্ডেবল রাখা কঠিন হচ্ছিল। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে 4টি নতুন বিষয়ে সিদ্ধান্ত এসেছে। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ নিয়েও কথা বলেন। এতে আগের সকল তথ্য লোকাল ব্যাকআপে রাখার কথা থাকলেও এখন শুধু স্পর্শকাতর তথ্য উপাত্ত রাখা যাবে। সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশের 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আগে সকল ডেটার একটি সিঙ্ক্রোনাস লোকাল ব্যাকআপ রাখতে বলা হয়েছিল। এখন শুধুমাত্র ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে সীমাবদ্ধ করা হয়েছে। এটা ব্রিফিংয়ে প্রশ্ন ছিল স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যা নিয়েও। স্ত্রী একটা মামলা করেছেন, যারা এক্ষেত্রে সম্ভাব্য আক্রমণকারী তাদেরকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে, তবে এখন পর্যন্ত এই মামলায় কোনো গ্রেপ্তার নেই। লামিয়া তিথি, যমুনা নিউজ,
ঢাকা। যুক্তরাষ্ট্রের ভিসা জামানতের তালিকায় বাংলাদেশের নাম ওঠার দায় নেবে না সরকার। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, আগের সব সরকারের নীতির জন্য এই পরিণতি। জানান, যুক্তরাষ্ট্রের সোশ্যাল কার্ড বা সামাজিক সুরক্ষা গ্রহণকারীদের তালিকায় বাংলাদেশিরা শীর্ষে থাকায় এমন সিদ্ধান্ত খানিকটা প্রত্যাশিত। এদিকে এই ঘটনায় দেশের ভাবমূর্তি নষ্টের পাশাপাশি অন্যান্য দেশের ভিসার ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। মাহফুজ মিশুর রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্র একটু ভালো থাকার আশায় বিভিন্ন দেশের অসংখ্য মানুষের কাঙ্ক্ষিত গন্তব্য দেশটি। সেই স্বপ্ন আরও কঠিন করে তুলেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সম্প্রতি অভিভাষণের সেই সব কঠিন শর্তের বেড়াজালে বাংলাদেশেরও নাম। ভিসা নিতে সর্বোচ্চ $15,000 অর্থাৎ প্রায় 18 লাখ টাকা জামানত দিতে হবে মার্কিন দূতাবাসে। এই তালিকায় আছে গৃহযুদ্ধ বিধ্বস্ত আফ্রিকার প্রায় ব্যর্থ কিছু রাষ্ট্র, এশিয়া ও মধ্য আমেরিকার অতি দরিদ্র কিছু দেশ, যুক্তরাষ্ট্রের কালো তালিকায় থাকা কিউবা, ভেনেজুয়েলা সহ মোট 38টি দেশ। দক্ষিণ এশিয়ার নেপাল, ভুটান থাকলেও নেই পাকিস্তান, এমনকি আফগানিস্তানেরও নাম। কেন বাংলাদেশের এই পরিণতি, আর এর দায়ী বা কার? আমেরিকানদের স্ট্যাটিস্টিক্স দেখেছেন যে যারা ওখানে ওদের সোশ্যাল সিস্টেম থেকে এভাবে গিয়ে পয়সা নেয়, তাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সর্বাধিক। তাহলে তারা যদি কিছু দেশের উপর এরকম নিষেধাজ্ঞা আরোপ করে, সেটা মধ্যে বাংলাদেশ থাকবে, এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে না। অবশ্যই দুঃখজনক, অবশ্যই কষ্টকর আমাদের জন্য। এই সমস্যাটা এই 1 বছরের সৃষ্টি হতো, আমি তাও বলতাম যে এই সরকারের কিছু দায় দায়িত্ব আছে। পলিসিগত দায় দায়িত্ব যদি কারো থাকে, সেটা হলো পূর্ববর্তী সব সরকারের আছে, সেটাকে আমরা পরিবর্তন করতে পারিনি, পরিবর্তন করা সম্ভব না। কারণ মানুষের এই নড়াচড়া বন্ধ করার সাধ্য এই সরকারের নাই। এমন পরিস্থিতিতে তালিকা থেকে নাম কাটানোর বিষয়ে কি ভাবছে সরকার? আমরা কোনো পদক্ষেপ নিব বা কোনো অ্যাপিল করব বা আপনাদের সঙ্গে ইউএস গভর্নমেন্টের ফর্মাল চ্যানেলে ইনফর্মাল চ্যানেলে কোনো কমিউনিকেশন? এটা মাত্র হয়েছে, এটা অবশ্যই সাধারণ পদ্ধতিতে আমরা যাব, চেষ্টা করব যেন এটা থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়। চেষ্টা তো অবশ্যই করব। কেবল 18 লাখ টাকা জামানতি নয়, ভিসা পেলেও যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে মাত্র 3টি বিমানবন্দর। সেগুলো হলো বোস্টনের লোগান, নিউ ইয়র্কের জন এফ কেনেডি আর ওয়াশিংটনের ডোলাস। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত কি বার্তা দিচ্ছে? বাংলাদেশের জন্য যথেষ্ট দুর্ভোগ নেমে আসবে বলে আমার ধারণা। কেননা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে যে ওই তালিকার মধ্যে এখন বাংলাদেশ ঢুকে গেছে, এবং এইটার প্রভাব অন্যান্য অনেক জায়গায় পড়তে পারে। যেমন অন্যান্য দেশও ভিসা নীতির ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে। দেখা যাবে যে ভিসা পদ্ধতি কড়াকড়ি করা হবে বাংলাদেশিদের জন্য, তো সেটা মোটেই কাঙ্ক্ষিত না। তৌহিদ হোসেন আরও জানান, আইপিএল ইস্যুতে ভারতের আচরণ নিন্দনীয়। এ নিয়ে বিসিবি ও সরকারের অবস্থান অভিন্ন। বলেন, ভারতীয়দের জন্য 3 শহর থেকে বাংলাদেশি ভিসা বন্ধ করেছে সরকার। আমাদের যে মিশনগুলোতে সমস্যা সৃষ্টি হয়েছে, সেখানে আমরা আপাতত ভিসা সেকশন বন্ধ রাখতে বলেছি। এ সময় আসে পাকিস্তান থেকে বাংলাদেশের যুদ্ধ বিমান কেনার আলোচনাও। এটা আমি আজকেও বলতে পারবো না, আসলে এটা নিয়ে কথাবার্তা চলছে, যখন হবে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলো সুন্দর সুন্দর ইশতেহার দেয়, কিন্তু বাস্তবায়ন করে না। এজন্য তদারকি বা জবাবদিহিতার ব্যবস্থা দরকার। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণতন্ত্র ও নির্বাচন নিয়ে আলোচনা সভায় এমন মত দেন বক্তারা। অনুষ্ঠানের সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ইশতেহারে গণভোটের বিষয়ে হ্যাঁ বা না ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর স্পষ্ট অঙ্গীকার থাকা প্রয়োজন। অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র, সংখ্যালঘুদের অধিকার এবং নির্বাচনী অঙ্গীকার বিষয়ক আলোচনা সভা। বিশিষ্ট জনদের পাশাপাশি এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বক্তারা বলেন, গণ অভ্যুত্থানের পরেও বদলায়নি দেশের পরিস্থিতি। প্রচুর নীতি কথা হলেও নেই বাস্তবায়ন। বদলায়নি রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতিও। আমরা একটা বড় পরিবর্তনের আশা করেছিলাম। আমরা 24-এর গণ অভ্যুত্থানের পরে একটা বড় পরিবর্তন হবে, একটা সুন্দর একটা বাংলাদেশ আমরা পাবো। জাতিটা মনে হয় নতুনভাবে গঠন হলো না। বিদেশিদের মুখাপেক্ষী হওয়ার অভিযোগ সব দলের বিরুদ্ধে আছে। এটা আমাদের বুকে হাত রেখে বললে, আমরা গোপন মিটিং এ বসি, সব দলেরই বিদেশিদের মুখাপেক্ষী হওয়ার
তীব্র অভিযোগ আছে এবং লজ্জাকর অভিযোগ আছে। আওয়ামী লীগ বিং এ কেস ইন পয়েন্ট, যে ওনাদের ম্যানিফেস্টো গুলো যদি দেখেন ওখানেও সুশাসনের কথা বলা আছে, ওখানেও দুর্নীতি দমন করার কথা বলা আছে, কিন্তু দেখেছি যে ক্ষমতায় আসার পরে কিছুই করেননি। এই ধরনের প্রতিশ্রুতি আমরা দেব না যেটা বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক বাস্তবতা সম্ভব না। আমরা আমাদের সামর্থ্যের ভিতরে থেকেই প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করছি। আলোচনায় উঠে আসে নির্বাচনের পরিবেশ প্রসঙ্গ। বক্তারা জানান, ভোটে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজনৈতিক দলগুলোকে। সবাই সিকিউরিটি কনসার্ন এবং সবাই প্রোটেকশন চাচ্ছে। ভায়োলেন্সটা বন্ধ করার জন্য এবং এই মানুষকে নিরাপত্তা দেওয়া মেইন রেসপন্সিবিলিটি আসলে পার্টিগুলা যারা ইলেকশন করবে তাদের নিতে হবে। অনুষ্ঠানে বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার প্রস্তাবে স্বাক্ষর নিয়ে কারো সঙ্গে প্রতারণা হয়নি। রাজনৈতিক দলের ইশতেহারে গণভোটের বিষয়টি তুলে ধরা দরকার বলে মনে করেন তিনি। কারা কারা কোন কোন ক্ষেত্রে দ্বিমত করেছে এটা পরিষ্কারভাবে লিপিবদ্ধ আছে এবং এখানে প্রচারণার কোনো কিছুই ছিল না। এবং আমাদেরকে রাজনৈতিক নেতারা বলেছেন, পাবলিকলি তারা যে বক্তব্য দিয়েছেন, প্রাইভেটলি বলেছেন আমাদের রাজনীতি করতে হলে অনেক কিছুই বলতে হয় এবং দুর্ভাগ্যবশত আমাদের এই কথাই সত্য এবং তারা ওই যে অনেকে অ্যাপোলোজাইজও করেছেন। বদিউল আলম বলেন, সুষ্ঠু নির্বাচন হলেই দেশের গণতান্ত্রিক উত্তরণ হবে না, দরকার রাজনৈতিক সংস্কার। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের আমলে গুম ও বিচার বহির্ভূতভাবে 103 জনকে হত্যায় এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 14 জানুয়ারি নির্ধারণ করেছে আদালত। এর আগে তার পক্ষে শুনানি করেছেন তার আইনজীবীরা। গত রোববার অভিযোগ গঠনের শুনানি শেষ করে বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন, যেখানে গুমের পর গাজীপুর, বরগুনার পাথরঘাটার চরদুয়ানি ও সুন্দরবনের জলদস্যু দমনের কথিত অপারেশনের নাটক সাজিয়ে মোট 103 জনকে হত্যার অভিযোগ আনা হয়। শুনানি শেষে চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি সহ 13 আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে 3 মাস সময় বেঁধে দিয়েছেন ট্রাইব্যুনাল। ফৌজদারি অপরাধ যখনই করা হোক না কেন 100 বছর পরেও তার বিচার হতে পারে। সুতরাং 15 বছর পরে বিচার কেন করা হচ্ছে বা ইত্যাদি, এই প্রশ্নটা আসলে অবান্তর। এবং এটার আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল রয়েছে যেটা চিফ প্রসিকিউটর আদালতে ক্লিয়ার করেছেন, যে 15 বছর পরে বিচার হচ্ছে কারণ এর মধ্যে জুলাই সংঘটিত হয়েছে। সরকারের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হয়েছিল এবং এটা কমব্যাট অপারেশন হয়েছিল। এই ঘটনার প্রেক্ষিতে আজকে এই যে সুপিরিয়র রেসপন্সিবিলিটি অর এনি আদার ট্রাইব্যুনাল অ্যাক্ট অ্যাট্রাক্ট করে কোনো মামলা চলতে পারে না বলে আমি দাবি করেছি। এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন ব্যবসায়ীরা। বিইআরসির সাথে বৈঠকে দাবি পূরণের আশ্বাসের পর তারা ধর্মঘট তুলে নেওয়া হয়। তবে রাজধানী সহ সারা দেশে সিলিন্ডার গ্যাসের চরম সংকট রয়েছে। সব দোকান বন্ধ থাকায় বৃহস্পতিবার চড়া দামে ভোক্তারা গ্যাস কিনতে পারেননি। কোথাও গ্যাস সিলিন্ডার মিলছে না। এতে বাসাবাড়ি ও খাবার হোটেলগুলো বিপাকে পড়েছে। ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দামের সঙ্গে খুচরা পর্যায়ে আরও প্রায় 200 টাকা বাড়ানোর দাবি জানান। কয়েকদিন ধরে লাফিয়ে বাড়ছে সিলিন্ডার গ্যাসের দাম। এক পর্যায়ে গ্যাসের সংকট দেখা দেয়। এমন পরিস্থিতিতে দাম নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার। জরিমানা করা হয় খুচরা ব্যবসায়ী ও ডিলারদের। এতে বেঁকে বসেন গ্যাস ব্যবসায়ীরা। তারা সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধের ঘোষণা দিলে পরিস্থিতি আরও জটিল হয়। এতে চরম ভোগান্তিতে সাধারণ ভোক্তারা। পাটা এবং পুতোর মতো আছি, এদিকেও ফিসতেছে এদিকেও ফিসতেছে, অর্থাৎ আমরা বেশি দামে কিনেও মাল পাচ্ছি না, আর আপনার ডিলাররা ওখান থেকে মাল পাচ্ছে না। অনেক ভোগান্তিতে আছি আমরা। আজকে 5-7 দিন যাবত ওনার কাছে আসতেছি, কোনো গ্যাস উনি আমাদের দিতে পারতেছে না। রাজধানীর মতোই দেশের অন্যান্য স্থানেও পরিস্থিতি একই রকম। সকাল থেকে গ্যাসের দোকান যতগুলো আছে খুঁজতেছি, কোনো দোকানে গ্যাস পাচ্ছি না। কোনো দোকানে গ্যাস না পাওয়াতে আমার দোকান বন্ধ। ডিলাররা আমাদেরকে মাল দিচ্ছে না, আমরা বিক্রি করতে পারতেছি না। তখন ওনারা আজকে থেকে আবার ডিক্লার দিল যে বন্ধই করে দিছে। এতদিন তো 4-5 পিস করে দিছে, তখন আজকে থেকে ডিক্লার দিছে বন্ধই করে দিছে। এখন আমাদের অবস্থা আরো বেশি খারাপ। আগে মনে করেন 100 টাকা বেশি হইলেও গ্যাসটা পাইছি, এখন ভুক্তভোগীরা আয় তোমার জরিমানা করে গ্যাসের দাম বাড়ায়, ওনারা আমাদের কোনো গ্যাসে দিচ্ছে না।
পরিবেশক ও খুচরা ব্যবসায়ীদের দাবি, উৎপাদক প্রতিষ্ঠান থেকে সিলিন্ডার সরবরাহ না করায় সংকট তৈরি হয়েছে। তারপর প্রশাসনের হয়রানির অভিযোগও করেন গ্যাস বিক্রেতারা। কোম্পানি যে রেট দিতেছে আমাদেরকে, এই রেটে বিক্রি করলেও আপনার মোবিল কোটায়া জরিমানা করে। কোম্পানি যে রেট দিতে আছে আর সরকার যে রেট দিছে, এতে ডিলারদের প্রচুর পরিমাণে লস হচ্ছে। তো ডিলাররা এতে বাধ্য হয়ে যে রেট দেওয়া ওর থেকে 20 টাকা 30 টাকা বেশি ব্যস্ত হইতেছে। এই অবস্থায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাথে আলোচনায় বসে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। তারা অভিযান বন্ধ সহ সরকার নির্ধারিত মূল্যের সাথে 194 টাকা যোগ করে 12 লিটারের সিলিন্ডার ভোক্তা পর্যায়ে 1500 টাকা নির্ধারণের দাবি জানান। কর্মসূচিটা ছিল আমাদের অনির্দিষ্টকালের জন্য। আমরা আগামীকাল থেকে ইনশাল্লাহ এই কর্মসূচি স্থগিত, এখন থেকে আমরা এই কর্মসূচি স্থগিত করব। 1306 টাকা আমাদের কিনতে হয়, আমরা 1306 টাকা আমরা ভোক্তাদের গ্যাসটা আমরা দিতে পারবো না। আমাদের এই গ্যাস রেটটা আমাদের একটু বাড়াই দিতে হবে। বিইআরসির চেয়ারম্যান ব্যবসায়ীদের দাবি পূরণের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করেন ব্যবসায়ীরা। ওনাদেরকে আহ্বান জানিয়েছে ধর্মঘট প্রত্যাহার করার জন্য। ওনারা যে দাবি করছেন, এখানে যে কমিশনের দাবি, এই কমিশনের দাবি আমি যুক্তিসঙ্গত মনে করি এবং বিইআরসি আইনগত প্রক্রিয়া এটার সমাধান করবে। তারপরও সিলিন্ডার সরবরাহ স্বাভাবিক হয়নি। বিইআরসির চেয়ারম্যান জানিয়েছেন রমজানের আগেই চলমান গ্যাস সংকট কেটে যাবে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছে 1 জন। ভোরে বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা বোমা বানানোর সময় কিংবা মজুদ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। আহত আরেকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। টিনের ঘর আর আশপাশের চিত্র দেখেই বোঝা যায় বিস্ফোরণের তীব্রতা। ভোরের দিকে বিকট শব্দে ঘুম ভাঙে শরীয়তপুরের জাজিরার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দি গ্রামের বাসিন্দাদের। বাড়িটি স্থানীয় সাগর ব্যাপারীর। তার পরিবারের সদস্যরা জানায়, নতুন ঘরটি পুরোপুরি নির্মাণ না হওয়ায় সেখানে থাকতো না কেউ। কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটল সে সম্পর্কে কিছু জানা নেই বলেও দাবি তাদের। আমার ঘর হবে তৈরি, আমি করতেছি, কমপ্লিট এখনো করিনি, মাত্র চাল খাড়া করছি আর পাশে পুচি কিছু বেড়া দিতেছি, পাকঘরও হয়নি, কিছু হয়নি। দ্বারা আমার নতুন হবে বাবু হয়েছে, আমি যাই না আজকে 20-25 দিন ধরে ওদের পাড়াও দিতে পারিনি, কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না। বোমের শব্দ শুনছি, কই ফুটছে হেরো জানি নাই, বুঝছেন, জানি নাই আমরা। হ্যাঁ, সে পরে শুনলাম যেন বলে হ্যাঁ ফুটছে, কেমনে ফুটছে, না কে ফুড়াইছে না কি সেও জানি না। পরে সকালে শুনি কি যেন ওই রসুন খেতে একটা লাশ। শব্দ শুনে ঘটনাস্থলে যায় পাড়া প্রতিবেশী। পরে বাড়ির কিছুটা দূরে ক্ষেতের মধ্যে মেলে পাশের এলাকার সোহান ব্যাপারীর রক্তাক্ত মরদেহ। গুরুতর আহত অবস্থায় 2 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 1 জন। সোহানের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই তার বাড়িতে শোকের মাতম। স্বজনদের দাবি, সোহান বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীর সমর্থক ছিলেন। আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে কুদ্দুস ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে। সোহান দীর্ঘদিন জলিলের দলে থাকলেও পরে যোগ দেন কুদ্দুসের দলে। এরই জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। অগদলের মাইসে আমার পোলার আসলো, আমার পোলার অগদলে আসলো, অগদলতে না গেলে কাম হইতো না। ওরা একদিনও রাত্রে শুইতে পারে না ঘরে, ওরা মনে করে নিয়ে আসামি, এই যে সরকারবাদী আসামি, ঠিক আছে, ওরা এলাকা খানে খানে ঘুমায়, কতদিন এই ছাদেও ঘুমাইছে। কালকে রাত্রের ঘটনাটা ওই যে ঘুমায় রয়েছে নাসির ব্যাপারী এটা করছে, নাসির ব্যাপারী খবর পাইছে, ওরা যে ওই জায়গায় শুয়ে রয়েছে, নাসির ব্যাপারী এই ঘটনা ঘটাইছে। এটা আমরা সুস্থ বিচার চাই, নাসিরের ফাঁসি চাই। স্থানীয়রা জানায়, এর আগে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা হলে পালিয়ে বেড়াচ্ছিলেন সোহান। এক এক সময় এক এক স্থানে আত্মগোপনে থাকতেন। বোমা মনে করেন এটা বিক্রিও করে, আবার এটা মায়ের এরা কাজও কাটায়। এরা সকালে শুনি যে এরা বম বানাইছিল, বম বানাইতে যায় আহত হয়েছে, মারা গেছে। এই দেশের নাম শুনলো মাসে ঘৃণা করে। এখন এই দেশে এই কারে কোন জায়গা দিয়া দুইটা দল কারে কোন জায়গা দিয়া মারবো, সবাই সুযোগ খোঁজে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা বোমা বানানোর সময় কিংবা মজুদ থেকে এই বিস্ফোরণের ঘটনা। মিলেছে বোমা তৈরির সরঞ্জাম। আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এই বোমা তৈরির ক্ষেত্রে কারা আসলে বেসিক্যালি বেশি
বেনিফিট হচ্ছে। সেই উৎস যোগানদাতা কারা কারা হচ্ছে বোমা ম্যাটেরিয়ালগুলো তৈরি করতেছে কারখানা, সেটা প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে ইনিশিয়ালি আমরা যেটা জানতে পেরেছি যে এই এলাকার অধিকাংশ লোকজনই নাকি এই বিষয়টা জানে কীভাবে তাদেরকে বোমা সরঞ্জাম পেলে তারা বানাইতে পারে। তো সরঞ্জামগুলোকে আসলে আমাদেরকে আসলে আইডেন্টিফাই করতে হবে কোথা থেকে তারা উৎস করতে। দুপক্ষের মধ্যে 2 যুগেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে শুধু ককটেল বিস্ফোরণেই প্রাণ গেছে 10 জনের, আহত হয়েছেন শতাধিক। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সুরক্ষার দায়িত্বে থাকা অনার গার্ডের জেনারেল ইন কমান্ডার হাবিয়ার মার্কানো তাবাতাকে বরখাস্ত করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও ব্যর্থতার অভিযোগ তোলা হয়। রয়টার্স বলছে যুক্তরাষ্ট্রের নতুন টার্গেট ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিউসদাদো কাবেলো। তার নিয়ন্ত্রণে থাকা বিশেষ মোটরসাইকেল বাহিনী ট্রাম্প প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে মাদুরো ঘনিষ্ঠ এই রাজনীতিবিদকে হুমকি দিয়েছে ওয়াশিংটন। এদিকে চুক্তির মাধ্যমে অন্যান্য দেশের সাথে জ্বালানি খাতে অংশীদারিত্বের জন্য প্রস্তুত ভেনেজুয়েলা জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।